এবং অনিরুদ্র বিক্রমদেবের অফিসে চরম উৎকণ্ঠে আর রাগের পারদ বুকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বিক্রমদেবের শেষ কথাটা বাণীর কানে বারবার করে প্রতিদ্বন্দ্বিত হতে থাকে। তানিয়াকে মাম্মাম নিয়ে বিক্রমদেবের এই হঠাৎ আগ্রহ বাণীকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছে। বাণীর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। অনিরুদ্র বাণীকে শান্ত করার চেষ্টা করে বলে, তুমি একদম চিন্তা করো না বাণী, আমি থাকতে আমাদের প্রিন্সেসের গায়ে কেউ একটা আঁচড়ও কাটতে পারবে না। বিক্রমদেবকে কিছুতেই ছাড়বো না। কিন্তু বাণীর মন কোনোভাবেই শান্ত হতে চায় না। সে খুব ভালো করেই জানে বিক্রমদেবের কতটা ভয়ঙ্কর আর ধূর্ত হতে পারে। বাড়িতে ঢুকেই তারা সবার আগে তানিয়াকে খুঁজতে শুরু করে। তানিয়া নিজের ঘরে বসে আপন মনে খেলছিল। তাকে দেখেই বাণী ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে। তানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মাম্মাম, তুমি কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? কেউ বকেছে তোমায়? বাণী নিজের চোখের জল লুকিয়ে প্রাণপণ হেসে বলে, কিছু হয়নি মা, এমনি তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছিল। অনিরুদ্র ঠিক করে নেয় যে এবার তানিয়ার উপর কড়া নজর রাখতে হবে। কোনোভাবেই তানিয়াকে একা ছাড়া যাবে না। সাথী আর মধুরা সিদ্ধান্ত নিয়ে সায় দেয়। অন্যদিকে বাড়ির আরেক প্রান্তে শুরু হয় এক নতুন অপ্রত্যাশিত ষড়যন্ত্রের পর্দাফাঁস, যা পুরো বাড়ির পরিস্থিতির এক মুহূর্তেই বদলে দেয়। ঈশানী পিনাকি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল পিনাকির জন্য গরম জল আনতে। ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে বারান্দায় অন্ধকার কোণে সে ফিসফিস করে কারো কথা বলার আওয়াজ শুনতে পায়। থমথমে দাঁড়ায় ঈশানী। আড়াল থেকে উঁকি মেরে মৌলি অন্তত সনৎপর্ণের ফোনে কারোর সাথে কথা বলছিল, সেই কথাগুলোই শুনতে থাকে। গলার সুর খুব নিচু হলেও রাতের নিরস্তব্ধতায় ঈশানী পরিষ্কার করে শুনতে পায় সে বলছে, হ্যাঁ বিক্রম স্যার, আপনি যা বলেছেন আমি একদম ঠিক তাই করেছি। পিনাকি আর ঈশানীর মধ্যে বাণীর নামে পুরোপুরি বিষ ঢেলে দিয়েছে। ঈশানী তখন বাণীকে দু চোখে দেখতে পারে না। বাণীর উপর ওর অন্ধ রাগ। ওরা এখন নিজেদের নিয়েই ব্যস্ত। এই সুযোগ আপনি তানিয়াকে সরানোর ব্যবস্থা করুন, কেউ কিছু টেরও পাবে না। কথাগুলো শোনা মাত্র ঈশানীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। এতক্ষণ ধরে সে ধীর পায়ে বিশ্বাস করে এসেছিল যে বাণী তাদের পরিবারের একমাত্র শত্রু এবং পিনাকি এই অবস্থার জন্য দায়ী। কিন্তু এখন সে নিজের কানে শুনতে পাচ্ছে যে আসল কাল সাপ তো তাদের ঘরের ভেতরেই লুকিয়ে আছে মৌলি এতদিন ধরে বিক্রমদেবের গুপ্তচর হয়ে কাজ করছে এবং তাদের পুরো পরিবারের ভেতর থেকে ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা করেছিল। রাগে, অপমানে আর ক্ষোভে ঈশানীর সারা শরীর যেন জ্বলতে থাকে। মৌলির ফোনটা কেটে স্বস্তির নিঃশ্বাস ফেললেই সেই পেছনে ফিরে দেখে যে অমনি সে দেখতে পায় যে সাক্ষাৎ আগুনের মতো চোখে দাঁড়িয়ে আছে ঈশানী। মৌলি আমতা আমতা করে, কি হয়েছে মাম্মাম, তুমি এখনো এভাবে তাকিয়ে আছো কেন? আর কোনো কথা বলো না যে? মৌলির কথা সমস্ত চক্রান্ত ধরে পেরে মৌলিকে সোজা ঠাসিয়ে একটা চড় মেরে দেয় ঈশানী। চড়ের জোরালো শব্দে চারপাশে কেঁপে ওঠে আর মৌলির ভারসাম্য হারিয়ে মাটিতে ছিটকে পড়ে। ঈশানীর রাগে ফেটে পড়ে, চিৎকার করে উঠে বলে যে, তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়িতে আমাদেরকে অন্নধ্বংস করছিস? নিজের মেয়ে হয়ে এই কাজটা তুই কি করে করতে পারলি? এত বড় সর্বনাশ কি করে করতে পারলি? আমি কিনা এতদিন বাণীকে দোষারোপ করে এসেছি। বিক্রমদেবের সাথে হাত মিলিয়ে তুই আমাদের এত বড় সর্বনাশ করেছিস। তুমি কি ভেবেছিলে যে আমার আর বাণীর মধ্যে আগুন লাগিয়ে দিবে? সেটা কিছুতেই পারবে না। মজা তো লুটবে, তাই না? কেউ ধরতেও পারবে না। ঈশানী গণবেতি চিৎকার করে বাড়ির সবাই সেখানে ছুটে আসে। অনিরুদ্র, সাথী এবং অসুস্থ শরীর নিয়ে পিনাকিও সেখানে উপস্থিত হয়। সবাইকে দেখে ঈশানী তখন কাঁদতে কাঁদতে বলে পিনাকির কাছে গিয়ে যে, তুমি একদম ঠিক কথাই বলেছিলে পিনাকি, আমরা ভুল ছিলাম, ভুল মানুষকে অবিশ্বাস করেছি। আসল অপরাধী তো এই মেয়েটাই, আমাদের মেয়ে।
তাদের মেয়ে মৌলি এমন কাজ করেছে, আমার এর প্রতি এখন ঘেন্না লাগছে। বিক্রম দেবের হয়ে কাজ করছে মৌলি। বিক্রম দেবের কাছে বাড়ির সমস্ত খবরাখবর পাচার করছে মৌলি। মৌলি নিজেই বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে মিথ্যে কথা বলার চেষ্টা করছে। বিশ্বাস করো মম, আমি আমি ভুল করেছি। আমি কাউকে ফোন করে বলিনি। তোমরা হয়তো আমাকে ভুল বুঝছো। কিন্তু অনিরুদ্র এগিয়ে মৌলির কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। করে নিয়ে দেখা যাচ্ছে কল লিস্ট চেক করতে থাকে অনিরুদ্র। বিক্রম দেবী কথা হয়েছে বিক্রম দেবের সাথে মৌলির, সেটাই দেখতে পায়। প্রমাণ তখন মৌলিকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় বাড়ির সমীকরণ মুহূর্তের মধ্যে বদলে যায়। বাণীর প্রতিষ্ঠিত ঈশানীর মনে ও অন্ধ রাগ আর অভিমান জমেছিল, সেটা এক নিমিষেই কেটে যায়। সে বুঝতে পারে যে বাণীর লড়াইটাই কোনো নিজের স্বার্থের জন্য নয়। সত্যি সত্যি তাদের গোটা পরিবারের ছাদ বাঁচানোর জন্যই পিনাক্ষী ঈশানীর হাত ধরে বলে যে আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে ঈশানী, বাণীর উদ্দেশ্যটা সৎ। এবার অন্তত ওকে বিশ্বাস করো। ঈশানীর মাথা নিচু করে নিজের ভুলের জন্য দেখা যায় অনুতপ্ত হয় এবং বাণীর কাছে গিয়ে ক্ষমা চায়। বাণী ঈশানীকে জড়িয়ে ধরে বলে এই পরিবারের মধ্যে এগুলো ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু এখন আমাদের সবাইকে এক হয়ে বিক্রম দেবের বিরুদ্ধে লড়াই করতে হবে। এইদিকে নিজের বিশাল অফিসে বসে বিক্রম দেবের রাগে ফুটছে। এরপর দেখা যাবে বাজরিয়া সেজে বাণী আর অনিরুদ্র তাকে বোকা বানানোর চেষ্টা করেছিল। উল্টো থ্রেট করে এসেছে যে এই অপমান সে কিছুতেই হজম করতে পারছে না। তার উপর মৌলির ফোন হঠাৎ করে কেটে যাওয়ার পর থেকেই মৌলির সাথে আর কোনো যোগাযোগ করতে পারছে না বিক্রম দেবে। তার শয়তানি বুদ্ধি দিয়ে বুঝতে পারে যে বাড়ি নিশ্চয়ই মৌলি ধরা পড়ে যাচ্ছে। বিক্রম দেব তার সবচেয়ে খতরনাক লোকজনকে ডেকে নির্দেশ দেয় যে মৌলি ধরা পড়ে গেছে, মানে ওরা এখন অ্যালার্ট হয়ে যাবে। তাই কালকের জন্য অপেক্ষা করলে চলবে না। যে করেই হোক আজকের মধ্যেই তানিয়াকে আমার কাছে চাই। বাণী আর অনিরুদ্র সবচেয়ে দুর্বল জায়গায় হচ্ছে, শক্তি হচ্ছে ওই বাচ্চাটা ওকে আমার হাতের মুঠোয় পেলে ওই অহংকারী বাণী আর অনিরুদ্র আমার পায়ে এসে কুকুরের মতো পড়বে। বিক্রম দেবের চোখে এক ভয়ঙ্কর হিংসা ফুটে উঠেছে। সে ছকে ফেলে কিভাবে বাড়ি থেকে বেরোনো যায় সেই পথেই তানিয়াকে কিডন্যাপ করা যায়। আর পরের দিন সকালেই বাড়িতে একটা থমথমে পরিবেশ। সবকিছু স্বাভাবিক মনে হলেও সবার ভেতরে একটা চাপা ভয় আর উত্তেজনা কাজ করছে। তানিয়াকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব অনিরুদ্র নিজেই নেয়। সে ঠিক করে আজ থেকে সে নিজেই তানিয়াকে স্কুলে নিয়ে যাবে আর আনবে। ছুটি হওয়া পর্যন্ত গেটের বাইরে পাহারা থাকবে। কিন্তু বিক্রম দেবের পাঠানো গুন্ডারা আগে থেকেই রাস্তার মোড়ে ভূত পেতে বসেছিল। অনিরুদ্র যখন তানিয়াকে নিয়ে বের হচ্ছিল গোছাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে দেখা কালো রঙের ভ্যান এসে খুব স্পিডে তাদের সামনে ব্রেক কষে দাঁড়ায়। কয়েকজন মুখ ঢাকা গুন্ডা গাড়ি থেকে নেমেই তানিয়াকে জোর করে অনিরুদ্রর হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অনিরুদ্র সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায়। শুরু হয় এক ভয়ঙ্কর হাতাহাতি। অনিরুদ্র একাই কয়েকজনের সাথে মরিয়া হয়ে লড়াই করতে কোনোভাবেই তানিয়াকে ছাড়বে না, কিন্তু গুন্ডারাও সংখ্যায় বেশি হয় একসঙ্গে। এক সময় তারা অনিরুদ্রকে কাবু করে ফেলে এবং তানিয়াকে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে সক্ষম হয়। তানিয়া ভয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, ড্যাডি, বাবা, আমাকে বাঁচাও। মাম্মাম, তুমি কোথায়? অনিরুদ্র মাটিতে পড়ে গিয়েও মরিয়া হয়ে আবার ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু এক গুন্ডা পেছন থেকে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করতে থাকে। ঠিক সেই চরম মুহূর্তেই হঠাৎ পেছন থেকে একটা মোটা লাঠি এনে গুন্ডার হাতটা সজোরে আটকে দেয়। অবাক হয়ে ফিরে তাকিয়েই অনিরুদ্র দেখে সেখানে স্বয়ং বাণী এসে উপস্থিত হয়েছে। বাণীর চোখে আজ কোনো ভয় সংশয় কিছু নেই। সেখানেই জ্বলছে এক রণংদেহী মূর্তি, যেন এক সাক্ষাৎ দেবী তার সন্তানকে রক্ষা করতে এসেছে। বাণীর বিন্দু মাত্র সময় নষ্ট না করে হাতে লাঠি দিয়ে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বাণীর এই ভয়ঙ্কর রূপ আর অনিরুদ্রর ঘুরে দাঁড়ানোর দেখে বিক্রম দেবের লোকেরা বুঝতে পারে যে আজ তাদের
গুন্ডাদের পক্ষে তানিয়াকে তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। বাণীর মারের চোটে গুন্ডারা পিছন হটতে বাধ্য হয় এবং শেষমেশে ভ্যান নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তানিয়াকে উদ্ধার করে বাণী বুকে শক্ত করে জড়িয়ে ফটিক কেঁদে ওঠে। অনিরুদ্ধ অবাক হয়ে যায় মুগ্ধ দৃষ্টিতে বাণীর দিকে।